গুমের মতো এমন একটা জঘন্য চরম মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা। বিগত সরকার ক্ষমতা কুক্ষিগত করতে করতে এলাকার যে একটা ছোট মাঠ দরকার, এত এত অধিবাসী এক একটা এলাকায়, সেই মাঠগুলো দখল হয়ে গেছে। নারীদেরকে যত যারাই বাইরে কাজ করছে বা যারা কাজ করতে চায় তাদেরকে উৎসাহিত করা দরকার। তাদের যে ট্রেনিং বা শিক্ষার প্রয়োজন সেই জিনিসগুলা প্রদান করা দরকার। আমাদের যেই কাজগুলো জনগণের আকাঙ্ক্ষা জানা, তাদের যে সমস্যার কথাগুলো জানা, আমার মনে হয় সেগুলো করে নিয়ে আসাটা ওগুলো আমাদের জন্য অনেক বেশি জরুরি। যেই ভাইদেরকে ফেরত পাইনি তাদের সাথে কি হয়েছে সত্যগুলো সামনে আনার জন্য রাজপথে থাকবো যতদিন লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রচার প্রচারণা কেমন চলছে? আলহামদুলিল্লাহ সকাল থেকে একদম সন্ধ্যা অবধি চেষ্টা করে যাচ্ছি। কয়টার থেকে শুরু করেন সকাল? 9টার পরে 9:30 নাগাদ শুরু হয়। তো রাত মাঝে মাঝে তো মিটিংটা যদি উঠান বৈঠক একটু বড় হয়, সবার কথাগুলো শুনতে হয়, তখন দেখা যায় ঈশার পরেও চলে যাচ্ছে। তারপরে আরেকটু জরুরি কোনো মিটিং থাকলে সেটা করে তারপরে কিন্তু যেতে হয়, মানে 10টা-11 বেড়ে যাচ্ছে। তো এখন যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই এলাকাটা আপনার যে আসন, সেই এলাকা প্রচন্ড ঘনবসতিপূর্ণ এবং অনেক ধরনের সমস্যা এখানে। নাগরিক যে সুবিধাগুলি পাওয়ার কথা মানুষের তারা পাচ্ছে না। স্ট্রিট লাইট নাই এবং অন্ধকার, যেটা কিনা নাগরিকদের চলাচল, বিশেষ করে নারীরা একটু সন্ধ্যার পরে তারা কিন্তু খুব ভীত সন্ত্রস্ত হয়ে হাঁটছে, সেটা আমাদের কাছে ওনারা বলেছেন। তো এই যে নাগরিক সমস্যাগুলি সমাধানের আপনার পরিকল্পনা কি? আপনি যখন পাশ করবেন, নির্বাচিত হবেন, আপনি কিভাবে এই সমাধান করবেন? ঢাকা 14 আসন, যেই এলাকাগুলো পড়েছে আমাদের শাহলী, মিরপুর, দারুসালাম, আর এই 3টা থানার পাশাপাশি আমাদের 2টা ইউনিয়ন গ্রাম আছে, বনগ্রাম আর কাউন্দিয়া, নদীর ওই পারে। তো এই পুরা এলাকাটাই খুবই ঘনবসতিপূর্ণ এলাকা এবং আমি যেটা প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি এবং সেখানে উঠান বৈঠক হচ্ছে, গণসংযোগ হচ্ছে, জনগণের সাথে কথা হচ্ছে। এই জায়গা থেকে যেই সমস্যাগুলা আমি সব জায়গাতে মোটামুটি শুনতে পেলাম, যেটা আপনি বললেন যে কিছুটা বিশৃঙ্খলা তো আছেই, যেটা হচ্ছে নিরাপত্তা। আমার কাছে যেইটাকে খুব ইম্পর্টেন্ট মনে হলো যে জননিরাপত্তার জায়গাটায় অনেক কাজ করার আছে এখানে, এবং এটাই আমার প্রথম প্রায়োরিটি থাকবে, এজেন্ডা থাকবে। কারণ মানুষকে যদি আপনি নিরাপদে জীবন ধারণ করতে না দেন বা চলাচল করতে না দেন, তাহলে কিন্তু অন্য যে কোনো কাজই ব্যাহত হবে। আপনি যেটা বললেন, কিছুক্ষণ আগের একটা উঠান বৈঠক করলাম আমরা দারুসালামের। তো এখানে শাহলী স্কুল আছে একটা, সেখানে ছাত্রীরা যাওয়ার সময় তাদেরকে উত্ত্যক্ত করা হয়। এইটা কিন্তু মানে এলাকাবাসী যারা সামাজিক প্রতিনিধি ছিলেন, যারা তাদের কাছ থেকে শোনা, এবং এই সমস্যাটা আমরা কর্মজীবী যারা নারী আছেন এখানে তাদের ক্ষেত্রেও রাতের বেলা হাঁটতে গেলে সমস্যা হচ্ছে। তো সেইটার ক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় ডিসিপ্লিনারি অ্যাকশনে যাওয়া উচিত, এবং আমাদের মনে হয় রুল অফ লটা আসলে ইন প্লেসে না এখন। আপনি জানেন যে একটা স্থায়ী সরকার ব্যবস্থা যেহেতু নাই, তো ইনশাআল্লাহ আমরা সামাজিক প্রতিনিধিদের সাথে কথা বলছি যে সামাজিক সচেতনতার মাধ্যমে এখন থেকেই এটা বলা যে আমরা এটাতে জিরো টলারেন্সে থাকবো, এবং এই ক্ষেত্রে জননিরাপত্তার ক্ষেত্রে কোনো অন্যায় আসলে আমরা সহ্য করব না এখানে। এবং সেই ক্ষেত্রে আমরা প্রশাসনিকভাবে যা করার আমরা ইনশাআল্লাহ, যদি জয়ী হয়ে আসা যায়, ধানের শীষকে বিজয়ী করে আনা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সকল প্রতিনিধি সহ সামাজিক প্রতিনিধি যারা আছেন তাদেরকে সহ এলাকাবাসীর জননিরাপত্তার ক্ষেত্রে প্রথম কাজ করব। এরপরে আরো যেটা আমরা দেখতে পেলাম যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটা একেবারেই অনেক জায়গায় নেই, এবং সেটার জন্য বিভিন্ন রাস্তাঘাট বলেন, মাঠের পাশে, স্কুলের সামনে, অনেক জায়গায় বিভিন্নভাবে রাস্তাগুলোতে এই আবদ্ধ করে রাখা হচ্ছে, এবং সেই কারণে হচ্ছে জলাবদ্ধতা ক্রিয়েট হচ্ছে। মানে পরিবেশটা এমন ভাবে যাচ্ছে যেখানে আসলে সাধারণ মানুষের ক্ষেত্রে জীবন ধারণ বা খুবই কষ্টকর। এবং আমরা প্রত্যেকটা এলাকার ভিতরে কিন্তু এটা প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে দেখতে পেলাম। এটা কিন্তু সিটি কর্পোরেশনের রেগুলার জব,
যে এই যে বর্জ্য ব্যবস্থাপনাটা সেইটাকে আমাদেরকে আমার মনে হয় ওয়েল কন্ট্রোল ওয়েতে আনতে হবে আরো। তো সেই জায়গাতে অনেক কাজ করার আছে। প্লাস এই এলাকাতে আপনারা দেখবেন যে অনেক মার্কেট, সেই মার্কেট গুলোতে অনেকগুলো বাজার, সামনে পিছনে অনেক বাজার থাকে। তো এই ঘনবসতিপূর্ণ এলাকাতে যখন আপনার কোনো বাজার বা মার্কেট থাকে, তো সেটার জন্য একটা লোডিং ম্যানেজমেন্ট সিস্টেম থাকা উচিত। যখন ওই যে মাল তাদের আসে, সেটা লোডিং বা আনলোডিং এর জন্য একটা সেপারেট জোনে যাওয়া উচিত। আমরা করতে দেখছি যে রাস্তার মধ্যে, কিন্তু রাস্তার মধ্যে এই সমস্ত কাজ করার জন্য ওই সময় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যানজটের সৃষ্টি হচ্ছে, মানুষের চলাচলে ব্যাহত হচ্ছে। তো এই কাজগুলো হচ্ছে যে লোডিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা নিয়ে ইনশাল্লাহ আমাদের কাজ করার আছে প্রত্যেকটা মার্কেট বা বাজারের সাথে। এবং বাজারগুলোতেই কিন্তু যে বর্জ্যগুলা, যে ময়লাগুলো, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রপার নাই, এই কারণেই কিন্তু আমার মনে হয় যে ড্রেনেজ ব্লকেজ গুলো হচ্ছে এবং এগুলোকে মানে অবৈধ জায়গায় ফেলে রাখছে এবং সেই জায়গাগুলোতে একটা প্রতিবন্ধকতা, একটা ময়লা, একটা জোট সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্য সেবার কথা যদি বলি, স্বাস্থ্য সেবা এলাকা ভিত্তিক যেগুলো, যেমন এখানে একটা মাতৃ সদন দেখলাম আমরা দারুস সালামে, এবং আরেকটা ডিসপেন্সারি, গভর্নমেন্ট ডিসপেন্সারি, যেগুলো কিছু বেসিক মেডিসিন দেয়া হতো এক সময়, আর এখন কিন্তু ওইটাও কাজটাও থেমে আছে। সেই জায়গাটা নাই। মাতৃ সদনটার যেই মানে যতটুকু কোয়ালিটি সম্পন্ন হওয়া উচিত, কারণ এটা তো হচ্ছে নিম্ন আয়ের মানুষদের জন্য, এবং এলাকার মানে প্রত্যেক স্তরের মানুষ যেন সেটা পায়। এবং আপনি জানেন একটা খুব ভালো হসপিটাল কিন্তু এখানে নাই, সেই ক্ষেত্রে এইগুলোর উপরে কিন্তু মানুষের ডিপেন্ড করতে হয়। তো আমার মনে হয় পর্যাপ্ত ডক্টর আছে কিনা নিশ্চিত করা। মিরপুর এলাকাকে বলা হচ্ছে প্রচন্ড মাদক এখানে এক হলো বিক্রি বেচা কেনা হচ্ছে এবং আসক্ত হয়ে যাচ্ছে। তারপরে হলো কিশোর গ্যাং, যেটা কিছুদিন পর পরই নিউজ আসছে, এই এলাকার কিশোর গ্যাং। এবং এট দ্য সেম টাইম এই যে জেনজি যারা কিনা এই যে জুলাই আন্দোলন করলে এত আমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিল, তারাও কিন্তু মোবাইলের আসক্তি, কারণ তাদের বিনোদনের জায়গা নাই, তাদের খেলার মাঠ নাই। সো এইসব বিবেচনায় এদের জন্য আপনার পরিকল্পনা কি? এটা খুবই মানে হতাশার ব্যাপার। মানে আমরা বিগত সরকার ক্ষমতা কুক্ষিগত করতে করতে এলাকার যে একটা ছোট মাঠ দরকার, এত অধিবাসী এক একটা এলাকায়, সেই মাঠগুলো দখল হয়ে গেছে। তো কিছু কিছু এলাকায় মাঠ নেওয়ার আর জায়গাই নেই, মানে কনস্ট্রাকশন করে অলরেডি বিল্ডিং করে ফেলে। যেমন গতকালকে আমরা শাহালিতে ছিলাম, ওইখানে কোনো জায়গা নেই, হয়তো করতে হবে, জায়গা বের করতে হবে বাচ্চাদেরকে খেলার জন্য। কারণ আর আমরা যখন দারুস সালামে আসলাম, দারুস সালামের একটা বিশাল মাঠ ছিল 3.6 একরের। তো আমাদের উঠান বৈঠকে উঠে আসলো যে ওই মাঠটা কতিপয় মানুষ বিগত সময় থেকে দখলদারিত্ব প্রভাব খাটিয়ে দখল করে আছে। তো লাখখানেক মানুষ যে এলাকাটাতে বসবাস করে, তাদের সন্তানদেরকে তাহলে কোথায়, তারা বিকেলবেলা তাদের বিনোদনের জায়গাটা কোথায়? আপনি যেটা বলছেন যে মাদকের ব্যাপকতা, মাদকটা আসলে এরা কারা? আমাদেরই তো সন্তান, এই এলাকার অধিবাসী যারা, তাদেরই তো সন্তান। তাদের ভবিষ্যতের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা তো ভয়ঙ্কর রকমের একটা সমস্যা, যেটাকে আমাদেরকে প্রতিহত করে এটা বন্ধ করতেই হবে। এবং এখানে একদম জিরো টলারেন্স, এখানে কোনোভাবেই কোনো অ্যাকসেপ্ট করা হবে না। যারাই এটার সাথে জড়িত তাদের নাম সামনে আনতে হবে, এটাকে অতি সত্বর বন্ধ করতে হবে। না হলে কিন্তু আমাদের যেই শক্তি, যাদের চোখে আমরা বাংলাদেশ দেখতে চাই, আমরা কিন্তু তাদেরকে ধ্বংস করে ফেলছি, এবং সেই ধ্বংস আমরা হতে দিতে পারি না আমাদের সামনের যে আগামী প্রজন্ম। আর মাদকের অবস্থাটা এটা যে কিন্তু একজনকে ক্ষতি করে না, পুরো পরিবারকে ক্ষতি করে দেখা যায়, যে যারা সাফার করে। এবং এই যে যথেষ্ট পরিমাণ এদের যে কাউন্সিলিংয়ের, ধরেন যেই সন্তানগুলোকে বের হওয়ার পরে বাবা মা নিশ্চিত না আসলে তারা আসক্ত হয়ে যাচ্ছেন কিনা, যে হয়ে যায়ও, যদি এটা হয়ে থাকে বিগত অগস্টের পরে, তাহলে তাদেরকে যথার্থ পরিমাণ কাউন্সিলিংয়ের জন্য যথেষ্ট ব্যবস্থা বাংলাদেশে কিন্তু নাই। আমার চিন্তায় আছে, আমার পরিকল্পনায় আছে, আমি যদি আসি ঢাকা 14তে, তাহলে প্রত্যেক এলাকায় যেন চিকিৎসা সেবার পাশাপাশি একটা কাউন্সিলিং সেন্টার থাকে, যেটা আপনাদের এই যে এটা কিন্তু একদম নাগালের বাইরে আমার মনে হয়, এবং এটা খুব সহজলভ্য না, কিন্তু এটা দরকার। এবং এটা হলে কিন্তু অনেকটা রিকভারি করা সম্ভব। এবং অবশ্যই রুল অফ ল ইন প্লেসে থাকতে হবে, কোন জায়গায় কারা এটাতে মদত দিচ্ছে, কারা এটার সাথে আছে, ডেফিনেটলি এখানে ধরে তাদেরকে বন্ধ করে ফেলা হবে। এখানে জিরো টলারেন্সে থাকতে হবে। পাশাপাশি সামাজিক অব্যবস্থার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে
পারিবারিক কোনো বিশৃঙ্খলা হলে বা অন্য কিছু হলে সেটার কাউন্সিলিং এর জন্য কিন্তু কোনো ব্যবস্থা নাই, আমার মনে হয় নাই। আমাদের যেহেতু এই জিনিসগুলো আনা উচিত, আমরা নতুন ভাবে বাংলাদেশকে চিন্তা করছি। আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফাতে কিন্তু অনেকগুলো এই আবেদন, যেগুলো আকাঙ্ক্ষাগুলো জনগণের সাথে থেকে আমরা আসছে, সেগুলোর অনেক কানেকশন আমরা খুঁজে পাচ্ছি এবং ওইটার ভিত্তিতে আমরা অনেক পদক্ষেপে যাচ্ছি ইনশাল্লাহ। যেমন আপনি ফ্যামিলি কার্ডের কথা জানেন, যে নারীর ক্ষমতায়নের জন্য আমরা যখন মহিলাদের সাথে কথা বলছি, তাদের ক্ষেত্রে ওই ফ্যামিলি কার্ড গুলো আসলে আমার মনে হয় যে সেই জায়গাতে অনেকটা এই পদক্ষেপ বাস্তবায়নে আমাদেরকে সাহায্য করবে। কারণ যখন ফ্যামিলি কার্ড থাকবে, একজন মা বা একজন পরিবারের যে প্রধান বা পরিবারের একজন মহিলা সদস্য, তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেই ফ্যামিলি কার্ডের থ্রুতে কিনতে পারবে, হ্যাঁ, এবং ন্যায্য মূল্যে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটাও প্রাধান্য দেওয়া, তাদেরকে একটা ক্ষমতায়ন করে যে তাদের নেতৃত্বে এই কাজটা হচ্ছে। আর পাশাপাশি আরো যেগুলো আমরা যে বললাম অলরেডি, মাঠের কথা, ড্রেনেজ সিস্টেম, খালগুলো, যে এলাকাতে অনেক খাল আছে, খালগুলো মোটামুটি বন্ধ, বৃষ্টি হলে কিন্তু প্রচন্ড ভাবে পানি জলাবদ্ধতা, প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা থানায় কিন্তু একই কথা উঠে আসছে। এবং ওই খালগুলো একটা সময় একটা মাথায় গিয়ে বন্ধ হয়ে গেছে, কেউ দখল করে, পরবর্তীতে এই খালটার নদীতে কানেক্ট হয়নি। তো সেই জায়গাগুলোতে আসলে অনেক কাজ করার আছে, যেন আমরা এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার এবং নাব্যতা যেন ঠিক থাকে, এই জায়গাগুলোতে আমরা যেন একটা সুন্দর পরিবেশে নিয়ে যেতে পারি। যে বিষয়টা আমরা আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের ইসলামী যে বাংলাদেশ, তারা বলছে যে নারীর কর্মঘণ্টা কমিয়ে আনবে, 5 ঘন্টায় কমিয়ে আনবে। আমি নারীদের সাথে যে কথা বলেছি, তারা বলছেন যে এতে করে কাজের সুযোগ কমিয়ে আনছে এবং এতে করে নারীরা খুব নেগেটিভ রিয়েক্ট করছে। আপনি একজন নারী, সেই ক্ষেত্রে আপনি কি মনে, এবং আপনি কর্মজীবীও সাথে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই ধরনের সিস্টেম করলে নারীরা কি আসলে ক্ষমতায়ন হবে, নাকি আরো নারীরা আগের যুগে ফিরে যাবে? আপনি কি মনে করেন? আমি মনে করি, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, জানেন আমি ট্রেডে ছিলাম, 18 বছর কাজ করেছি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে। কাজের ক্ষেত্রে আমরা নিজেরা যেটা দেখেছি, আমি যখন কাজ করতে যাই, মানুষ কিন্তু তাদের এফিসিয়েন্সিটা দেখে, যে এতটুকু কর্ম ঘন্টার মধ্যে কে কতটুকু এফিসিয়েন্ট ওয়েতে কাজ করতে পারলো, এবং এইটার প্রতিযোগিতার মধ্যে প্রত্যেককে থাকতে হয়। সেইখানে নারী হিসেবে আপনারা জানেন বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অলরেডি এটা অনেক টাফ, ডিফিকাল্ট ওই জায়গাটায় সার্ভাইভ করা, হ্যাঁ, এবং নিজেকে টিকে থাকা সেই জায়গাটাতে। আপনি জানেন যে ওই সেক্টরটাতে আমাদের অধিকাংশ নারী কর্মজীবী প্রত্যেক এলাকায় আছে, এবং আমরা যদি পুরুষদের পাশাপাশি তাদেরকে চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশে দেখা যায় যে আপনি জানেন যে মজুরি কম, এখনো অনেক জায়গায় বেতন কম, এবং এই জিনিসগুলো আমরা এখনো ফেস করে যাচ্ছি। ওই পরিপ্রেক্ষিতে ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, এখন যদি সেটার উপর আবার বলা হয় যে নারীদেরকে সেখান থেকে কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে, তার মানে তাদের ক্ষেত্রে কিন্তু ওই অতটুকু জব রেসপন্সিবিলিটির জায়গায় তাদেরকে আমার মনে হয় কাট করা হচ্ছে। তো সেইখান থেকে একটা ইনস্টিটিউশন বা একটা অর্গানাইজেশন সবসময় গোল থাকে তাদের উদ্দেশ্যগুলো কি, তাদের কেপিআই কি, তাদের মার্জিন লেভেল কি, সেটা অ্যাচিভ করা। আলটিমেটলি তার হচ্ছে যতটুকু ম্যান পাওয়ার এফিশিয়েন্টলি কতটুকু ইউজ করতে পারলো। সেখানে কি আপনি কর্মঘণ্টা কমিয়ে কোনভাবে করা সম্ভব, এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। সেখানে নারীদেরকে তখন দেখা যাবে যে না, ঠিক আছে, তাকে চিন্তা করা হবে সেকেন্ড প্রায়োরিটিতে, ওর তাতে বাদও দিয়ে দেওয়া হতে পারে কোনো জায়গায়, কারণ ওনার এফিসিয়েন্সি লেভেল হাইয়েস্ট ইয়েতে নেওয়া দরকার, সেটাই গোল। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কিভাবে এটা চিন্তা করছেন যে কর্মঘণ্টা কমিয়ে আমি আর কেন আমরা এটা করতে যাব, যেখানে আমি আপনাকে যেটা বললাম ফ্যামিলি কার্ড আছে, আপনি বিভিন্ন ভাতার ব্যবস্থা করা যায়, নারীদেরকে এলাকাভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, যেটাতে তারা আসলে যারা ইভেন ঘরেও আছেন, ঘরে বসেও কিন্তু কাজ করতে পারেন, যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন, তাদেরকে আমরা আরো কতটুকু মানে প্রশিক্ষণের মাধ্যমে আরো কতটুকু কর্মদক্ষতা বাড়াতে পারি, সেটা করা যায়। এখন কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার ব্যাপক বিশাল একটা জায়গা আছে, সেই জায়গাটাতে আমরা যদি স্কিলনেস বাড়াতে পারি ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায়, এবং ছোট ছোট উদ্যোক্তা, নারী উদ্যোক্তারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে আমরা কি কি কাজ করতে পারি, এগুলো কিন্তু আমাদের 31 দফায় এসছে অলরেডি। এবং আমরা কিন্তু অনেক বড় একটা জায়গা আছে যেখানে আসলে নারীদেরকে আরো সংযুক্ত করতে পারি, তারা যেন আমাদের এই বিশাল রকমের একটা যেটা
ম্যান পাওয়ার আছে, তার থেকে আমরা কর্মদক্ষতার মাধ্যমে একটা বাংলাদেশের ক্ষেত্রে যে ইকোনমির ক্ষেত্রে আসলে অনেক বড় একটা জায়গায় তারা কাজ করতে পারে, অনেক বড় একটা অংশ হতে পারে। আমাদের তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, আমার নিজের চিন্তা থেকে আসলে আমার মনে হয় নারীদেরকে যারাই বাইরে কাজ করছে বা যারা কাজ করতে চায় তাদেরকে উৎসাহিত করা দরকার। তাদের যে ট্রেনিং বা শিক্ষার প্রয়োজন সেই জিনিসগুলা প্রদান করা দরকার। আপনি জানেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া, তিনি যখন 3 বার প্রধানমন্ত্রী, ওই সময়কালে কিন্তু মেয়েদের শিক্ষার জন্য উনি ফ্রি করে দিয়েছিলেন। তো এইরকম উদ্যোগগুলো আসলে আমার মনে হয় অনেক আমাদেরকে অনুপ্রাণিত করে, যে আমরা যদি সেই ব্যবস্থাটা করে ফেলি তখন বিগত 15-16 বছর আগে করে থাকি, তাহলে এইটাতে আসলে অনেক বেশি আরো এগিয়ে যাওয়ার কথা, পিছনে না টেনে। তো সেই জায়গা থেকে আমাদের আশা থাকবে ইনশাল্লাহ আমরা যেন নারীদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এবং তাদের পাশে থাকি, অধিকার আদায়ের পাশেও থাকি, নিশ্চিত করি তাদের নিরাপত্তা সমাজ। রাইট। এবার আসি গণভোটের কথায়। গণভোট আপনি শুনেছেন যে জামায়াত মোটামুটি বিরোধিতাই করছে যে কেন একসাথে হবে একই দিনে। তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু একই দিনের জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করার পরিকল্পনা তাদের। কিন্তু যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে এখনো সাধারণ মানুষ বা ধরেন গ্রামের অতি সাধারণ মানুষ যারা, তারা কিন্তু গণভোট বিষয়টাই বুঝছে না। তো সার্বিক বিবেচনা আপনি কি মনে করছেন? দেশের জনগণ, প্রান্তিক জায়গার এলাকার জনগণ আমাদের যারা আছেন, তাদের কাছে কি আসলে গণভোটটা ক্লিয়ার কিনা, প্রথমে আসলে আমার মনে হয় আমাদের সেটা নিশ্চিত করা দরকার। জনগণ আসলে কি চাচ্ছে বা জনগণের কাছে আসলে গণভোটের যেই প্রক্রিয়াটা, এটা কি আসলে ক্লিয়ার কিনা এখনো পর্যন্ত। দ্বিতীয়ত আপনারা জানেন যে আমাদের একটা দলীয় সিদ্ধান্ত আছে, যেটা হচ্ছে একই দিনে করার জন্য। আমার মনে হয় সেটাই ভালো সিদ্ধান্ত এবং এই জন্যই ইন্টারিম গভর্নমেন্ট সেটাতে রাজি হয়েছেন। যদি আনতেই হয় গণভোট, তাহলে একই দিনে করাটা ওটাই শ্রেয়। কিন্তু এই যে মানুষ যে জানছে না, বুঝছে না, যে এই যে কোয়েশ্চেন 4টা কোয়েশ্চেন করা হবে, কোয়েশ্চেন গুলোর মধ্যেও অনেক জটিলতা। সো এই বিষয়গুলো ক্লিয়ার কিভাবে আসলে করা যায়? অবশ্যই এখনকার সরকারের দায়িত্ব নির্বাচনে যাওয়ার আগে প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেক জায়গায়, ডিভিশনে প্রত্যেক জনগণ যেন এটা জানে এবং এই ব্যাখ্যা করা, যে 4টা আপনি বললেন, ব্যাখ্যা করা এবং এটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন টিভি চ্যানেল, নিউজ পেপার এটার মধ্যে প্রচার করে মানুষের পর্যন্ত পৌঁছে দেয়া। এবং সেই সাথে আপনারা প্রার্থীরাও তো করতে পারেন নাকি? আমাদের যেই কাজগুলো, জনগণের আকাঙ্ক্ষা জানা, তাদের যে সমস্যার কথাগুলো জানা, আমার মনে হয় সেগুলো করে নিয়ে আসাটা, ওগুলো আমাদের জন্য অনেক বেশি জরুরি। আর যেহেতু এই প্রক্রিয়াটা নির্ধারণ করছে বর্তমান সরকার ব্যবস্থা, আমার মনে হয় পাশাপাশি যেহেতু আমরা নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি, এই কাজগুলো তারা যদি করেন, ব্যাখ্যাটা করে দেন এবং সেটা জনগণের জন্য অনেকটা উপকার হবে। আপনি তো এলাকা ঘুরেছেন, আপনার ভোটারদেরকে সাথে কথা বলছেন, তারপরও এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথেও আপনাকে দেখেছি বিভিন্ন জায়গায়। তো সেই ক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আপনার কি আহ্বান এবং ভোটারদের প্রতি আপনার কি আহ্বান? ভোটারদের প্রতি আহ্বান হচ্ছে, আমি যখন গণসংযোগে যাচ্ছি, আমি আসলে মানুষের চোখে মুখে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। 17 বছর তারা ভোট দিতে পারেনি, বিগত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষ একটা উৎসাহ নিয়ে অপেক্ষা করছে, ভোটে যাবে ইনশাল্লাহ, ভোট দিতে যাবে, তাদের মতামত প্রকাশ করতে পারবে সরকার গঠনে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে তরুণ ভোটার অনেক এখন, এবং তাদের মতামতের একটা অনেক বড় জায়গা আছে আসলে। এবং জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের দিক নির্দেশনায় ওই ভোটগুলো আসলেই অনেক বড় ভূমিকা রাখবে। তাদের যে চিন্তা, তাদের যে আকাঙ্ক্ষা, তারা যেমন বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশায় আসলে আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদেরকে এটাই আসলে তাদের কাছে পৌঁছাতে হবে বা তাদের কাছে আমাদেরকে এনশিওর করতে হবে যে তাদের চোখেই আমরা বাংলাদেশটাকে দেখব। আপনি যখন নির্বাচিত হবেন, গুম একটা আপনার পরিবার না, এটা দেশের জন্য একটা লজ্জার বিষয়। এটা কষ্টের সাথে আন্তর্জাতিকভাবে আমরা লজ্জিত, এরকম একটা কালচার আমাদের দেশে হয়েছে। সো আপনি নির্বাচিত হলে সেই ক্ষেত্রে আপনার এই কালচারটাকে একদম অ্যাবলিশ করে দেওয়ার জন্য পরিকল্পনা কি? আপনি জানেন যে এই বলপূর্বক গুম শিকার আমার ভাই সাজিদুল ইসলাম সুমন,
তাকে নিয়ে যখন আমরা আন্দোলন শুরু করি, তার সাথে আরো 6-7 জন ছিলেন, টোটাল 8 জনকে একই দিনে নিয়ে যাওয়া হয়, কেউ ফেরত আসেনি। সেখান থেকে মায়ের ডাক, হাজারো পরিবার ঢাকার বিভিন্ন বিভাগের একসাথে কাজ করেছি 1 যুগের বেশি সময়। আমরা এখন একটা বড় পরিবার, মায়ের ডাক। এবং এই পরিবারগুলা আপনি জানেন বেশিরভাগই মার্জিনালাইজড ফ্যামিলির, এবং একসাথে থেকে আন্দোলনটাকে এমন ভাবে নিয়ে গিয়েছিলাম আমরা, যেগুলো জাতীয় পর্যায়ে তো এটা অস্বীকারই করা হচ্ছিল সত্যগুলো সামনে আসার, এবং তারা স্বীকার করেনি কিন্তু যে গুমের মতো এমন একটা জঘন্য চরম মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা। এবং রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই এখানে ইনভলভ ছিলেন, বিভিন্ন এজেন্সির মানুষজন, বিভিন্ন আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের অনেক মানুষজন এখানে ছিলেন যুক্ত। তো সেই জায়গায় কিন্তু আমরা আন্দোলন করার সময় অভ্যুত্থানের আগেই আপনি জানেন একটা স্যাংশন হয়েছিল র্যাবের এগেইনস্টে। সেই স্যাংশনের 7 জনের স্যাংশন হওয়ার পরে কিন্তু গুমের মাত্রাটা তখনই কমে গিয়েছিল, স্কেলটা। তখন আমাদের দেখতাম যে অ্যারেস্ট হতো, কিন্তু একটা টাইমে তাকে প্রডিউস করা হতো, কিন্তু মেকানিজমটা মানে তাদের অ্যাটলিস্ট জীবিত তাদেরকে কোর্টে উঠানো হয়েছে। রাইট। তো ওই সময় আমাদের আন্দোলনের এটাই আমি বলবো যে কিছু কিছু জায়গায় তো আমাদের সফলতা ছিল। তো গুমের মাত্রাটা তখনই কমে গেছে, স্কেলটা, কারণ এটা তখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে, এবং স্যাংশন আসার পরে যখন তাদের উপরে এরকম চাপ প্রয়োগ করা হলো, তখন থেকে তারা এই মাত্রাটা কমিয়ে দিলেন। এবং আমরা যদি বিগত 3 টার্মের ইলেকশন দেখি, সেই সময় সর্বাধিক গুম হয়। যারা গুম হয়ে গেছে বিগত সময়ে, তাদের জন্য এখনো আমাদের ন্যায় বিচারের দাবিতে আছি। যেই ভাইদেরকে ফেরত পাইনি, তাদের সাথে কি হয়েছে সত্যগুলো সামনে আনার জন্য রাজপথে থাকবো যতদিন লাগে, যত সময় লাগে। কারণ এই হাজারো পরিবার, আমরা একটা পরিবার, এবং প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা সন্তানকে, এই স্ত্রীদেরকে আমাদেরকে জানাতে হবে, আমাদের জানতে হবে তাদের সাথে কি চরম মানবাধিকার লঙ্ঘন, কিভাবে তাদেরকে টর্চার করা হয়েছে। কারণ একটা অনলি আর্নিং মেম্বার যখন চলে যায় পরিবার থেকে, গুম, তার কোনো খবর নাই, এবং রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক একদম, সেই ক্ষেত্রে তার বাবা মা, বৃদ্ধ বাবা মা অনেক জায়গায় চিকিৎসার অভাবে তারা মারাও গেছে, নেই। একটা মাত্র সন্তান ছিল, ছেলে সন্তান, তার কোনো খবর নাই, এবং তারা এখনো অপেক্ষা করে আছে যে তার সন্তানের একটা হয়তো ফিরে আসবে, হয়তো খবর পাবে। সেই বাংলাদেশ দেখতে চাই যেখানে আর কোনো গুম হবে না, এবং আমরা আশা করব, এবং পরবর্তীতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কোনোভাবেই কোনো কিছু অন্যায় সহ্য করা হবে না এবং একসেপ্ট করা হবে না।